আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণী হিসাব বিজ্ঞান নিয়ে। তো হিসাব বিজ্ঞানের আজকে আমরা অধ্যায় 10 নিয়ে আলোচনা করব, আর্থিক বিবরণী। তো দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই তোমরা এই অধ্যায় সম্পর্কে ধারণা আছে। এই অধ্যায় সম্পর্কে মোটামুটি তোমরা 9-এ, তারপর দশম শ্রেণীর শুরুতে তোমরা এই অধ্যায় সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা তোমরা পেয়েছো। তো যেহেতু আমাদের এখন পরিস্থিতি স্বাভাবিক না, আমরা ক্লাস করতে পারছি না, ওইরকম ভাবে আমাদের ক্লাস হচ্ছে না, তো এই কারণে আমরা মূলত এই অধ্যায় নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, বেসিক আলোচনা করব, যেগুলো তোমাদের অঙ্ক করতে গেলে বা সমাধান করতে গেলে, একটা প্রশ্নের অঙ্ক সমাধান করতে গেলে তোমাদের দরকার পড়তে পারে বা প্রয়োজন হতে পারে। তাহলে দেখো, আমি আজকে বোর্ডে কিছু বিষয় লিখেছি। প্রথমটা কি, যে আর্থিক বিবরণী আমরা জানি যে মূলত কয়টা ধাপে প্রস্তুত করা হয়? তিনটা ধাপ আমি নিচে লিখছি। আচ্ছা, এখন আমরা যে আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করে থাকি, এই প্রস্তুত করার মূল উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা বিষয়ের কি, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। তো আমাদের এই অধ্যায়ের উদ্দেশ্যটা কি? এই অধ্যায়ের উদ্দেশ্যটা হচ্ছে মূলত, সংক্ষিপ্তভাবে যদি আমরা বলতে যাই, যে আর্থিক বিবরণীর দ্বারা কি করা হয়? বছর শেষে প্রতিষ্ঠানের কি করা হয়? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে কি জানার জন্য আমরা মূলত কি করে থাকি? আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। তাহলে মূলত কি, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য আমরা কি করি? আমরা আর্থিক অবস্থা বা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। তাহলে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা আমরা কিভাবে জানবো? তাহলে এই জানার জন্য আমরা যে ধাপগুলো অনুসরণ করব বা যে ধাপে আমরা কি করব, অঙ্কটা প্রস্তুত করব, এই ধাপের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমাদের প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে আমরা কি জানতে পারবো। তাহলে দেখো, আমরা যে তিনটা ধাপের কথা বলছি, যে তিনটা ধাপে কি করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে প্রথম ধাপটা কি? বিশদ আয় বিবরণী। দ্বিতীয় ধাপটা মালিকানা সত্ত্ব বিবরণী। আর তৃতীয় ধাপটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। আচ্ছা, এখন এই তিনটা ধাপ সম্পর্কে তোমাদের মানে প্রত্যেক স্টুডেন্ট বা প্রত্যেকেরই কি একটা সাধারণ বা একটা কি আইডিয়া আছে বা কি ধারণা আছে অধ্যায় সম্পর্কে। তাহলে আমি এই অধ্যায় সম্পর্কে যেহেতু তোমরা মোটামুটি একটা ধারণা আছে বা ধারণা নিয়ে তোমরা কি অঙ্ক করছো 9-এ 10-এ, তাহলে আমি এত থিওরিক্যাল বিষয়ে যাব না। আমাদের যেহেতু চ্যাপ্টার থেকে কোনো থিওরি আসে না, এমসিকিউ ছাড়া, যেহেতু ম্যাথমেটিক্স আছে, তাহলে আমাদের কি ম্যাথমেটিক্স সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে হবে। ম্যাথমেটিক্স সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা নিতে হবে, যাতে কি আমরা অঙ্ক করতে গিয়ে যাতে কি সমস্যার সম্মুখীন না হই। আচ্ছা, তাহলে দেখো, আজকে আমরা যে ধাপগুলো নিয়ে আলোচনা করব, ধাপের প্রথম ধাপটা কি? এই ধাপের সবগুলো ধাপের কি একটা স্পেসিফিক নির্দিষ্ট কি ছক আমাদের বোর্ড বইয়ে বা টেক্সট বইয়ে কি খুব সুন্দরভাবে কি উপস্থাপন করা হয়েছে। আমরা অবশ্যই এই ছকগুলো বই কোথায় আছে, কিভাবে আছে বা কোন পৃষ্ঠার মধ্যে আছে সেটা সম্পর্কে আমরা অবশ্যই ধারণা আছে বা আমরা কি প্রত্যেকেই জানি। তাহলে এই ছক সম্পর্কে আমি নতুন ভাবে কিছু বলবো না, কারণ এই ছক সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে। এখন যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যে এই ধাপগুলোর প্রস্তুত করার সময় আমাদের যে সমস্যাগুলো হয়, কারণ আমরা অঙ্ক করতে গিয়ে আমাদের কি কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকি? প্রথমত আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে কি সমন্বয়ের কি সমন্বয়গুলো নিয়ে। সমন্বয় সমূহ নিয়ে কি করা হয়? সমন্বয়ের মধ্যে আমাদের অনেক বিষয় বলা থাকে, যেগুলো আমরা কি অনেক সময় ক্যাচ করতে পারি না, অথবা আমরা কি অনেক সময় বিষয়গুলো কিভাবে অঙ্ক মানে কি কোন আইটেমের সাথে কোন হিসাবের সাথে আমাদের কাজ করতে হবে সেই বিষয়গুলো আমরা জানি না। তারপর দ্বিতীয় যে বিষয়গুলো আছে, আমাদের অনেক সময় রেওয়ামিলের মধ্যে কিছু কিছু এন্ট্রির মধ্যে কি পার্সেন্টেজ কথাটা উল্লেখ থাকে, কিছু কিছু এন্ট্রির মধ্যে পার্সেন্টেজ কথাটা উল্লেখ থাকে। তাহলে পার্সেন্টেজ কথাটা উল্লেখ থাকলে সেটার কাজ আমরা কিভাবে করব? তারপর হচ্ছে অনেক সময় আমাদের কি অনেক হিসাবের সাথে কি তোমার কিছু সংখ্যা দেওয়া থাকে, সেটা হতে পারে বেতন, যেমন বেতনের সাথে থাকতে পারে, তারপর হচ্ছে বিজ্ঞাপনের সাথে থাকতে পারে, তারপর হচ্ছে ইজারা সম্পদের সাথে থাকতে পারে, সুনামের সাথে থাকতে পারে। এগুলোর সাথে কি
কিছু সংজ্ঞা দেওয়া থাকে। বেতন বিজ্ঞাপনের সাথে কি বেতনের সাথে দেওয়া থাকতে পারে মাসের কথা উল্লেখ থাকতে পারে বা অংশের কথা উল্লেখ থাকতে পারে, এত অংশ, 2/3 অংশ, 2/1 অংশ, 4/1 অংশ। তার মানে কি বিজ্ঞাপনের সাথে উল্লেখ থাকতে পারে কি বিজ্ঞাপনের সাথে কি অংশের উল্লেখ থাকতে পারে। তারপর হচ্ছে কি বছরের কথা উল্লেখ থাকতে পারে, ইজারা সুনাম এগুলোর সাথেও কি বছরের কথা উল্লেখ থাকে। তাহলে এই উল্লেখ থাকলে আমরা মূলত কিভাবে কাজ করব। তাহলে এই মূলত এই তিনটা অংশ যদি বা এই তিনটা সমস্যার সমাধান যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের কি অঙ্ক করতে আমাদের জন্য ইজি হয়। কেন ইজি হবে? কারণ হচ্ছে কি আমরা ছক অনুযায়ী আমরা অঙ্ক করব। আমাদের বইয়ের মধ্যে যে ছক দেওয়া আছে সেই ছকের কি নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক করব। এখন অঙ্ক করতে গেলে তো আসলে হবে না, অঙ্ক করতে গিয়ে আমাদের কিছু এই সমস্যাগুলো আমাদেরকে সামনে চলে আসে। অঙ্ক করতে গেলে এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তাহলে এই সমস্যার সম্মুখীন হয়ে আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব সেই সম্পর্কে আমাদের আজকে মূলত আমরা আলোচনা করব। তাহলে প্রথম যে অংশটা সেটা হচ্ছে সমন্বয়। এখন সমন্বয় বলতে আমরা কি বুঝি? অ্যাডজাস্টিং। তাহলে অ্যাডজাস্টিং বলতে আমরা কি বুঝি? যে সমন্বয় বলতে আমরা বুঝি যে এখানে যে এন্ট্রিগুলো বা হিসাবগুলো দেওয়া থাকবে সেগুলো কি করব? আমরা রেওয়া মিলের সাথে আমরা কি করব? সমন্বয় করব, অ্যাডজাস্ট করব। সেটা প্লাস হতে পারে, সেটা মাইনাস হতে পারে। অ্যাডজাস্ট করব, সমন্বয় করব কার সাথে? রেওয়া মিলের এন্ট্রিগুলোর সাথে। এখন সব এন্ট্রিগুলোর সাথে না, এখানে সমন্বয়ে যার সম্পর্কে বলবে আমরা কি শুধু তার সাথে কি করব? অ্যাডজাস্টিং করব বা সমন্বয় করব। এখন আমাকে যদি বেতনের সাথে অ্যাডজাস্টিং করতে বলে আমি তো মজুরির সাথে করব না। আমাকে যদি মজুরির সাথে করতে বলে আমি তো আর কি মনিহারির সাথে করব না। আমাকে যেটা সমন্বয় করতে বলবে আমি সেটার সাথে সমন্বয় করব। অন্যথায় আমার আমার অন্য এন্ট্রির সাথে বা হিসাবের সাথে আমার সমন্বয় করার প্রয়োজন নাই। আচ্ছা, এখন আসো সমন্বয়ের প্রথম যে বিষয়টা উল্লেখ থাকে সেটা কি? সমাপনী মজুদের একটা মূল্য দেওয়া থাকে। সমাপনী মজুদ পণ্যের কি একটা মূল্য দেওয়া থাকে। তাহলে আমরা জানি যে কি রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসে না। আমরা অধ্যায় 9 যখন পড়ছি 9 আমরা জানি যে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না। তার মানে কি আমরা যদি রেওয়া মিলে যে সমন্বয়টা দেখি সেটা কোন, যে মজুদ পণ্যটা দেখি সেটা কোন মজুদ পণ্য? প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য হলে কি প্রারম্ভিক মজুদ পণ্য, তার মানে কি আমাদের বুঝতে হবে যে রেওয়া মিলে যেটা সেটা কি প্রারম্ভিক আর সমন্বয় যেটা সেটা সমাপনী। তাহলে আমরা জানি সমাপনীর কাজটা আমরা কোথায় কাজ করে থাকি? একবার করি কি বিশদ আয় বিবরণীতে, আরেকবার কোথায় করি? বা বিক্রিত পণ্যের ব্যয় করি। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি করি? সব বিক্রিত পণ্যের ব্যয় সবগুলো যোগ করে সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দেই। আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করি? চলতি সম্পদে সমাপনী মজুদ পণ্য নামে লিখি। আচ্ছা, এখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে মানে সমন্বয়ে অনেক সময় কি দুইটা টাকার কথা উল্লেখ থাকে। মনে করো 2000/3000, এই দুইটা টাকার কথা বলছি। যে সমাপনী মজুদ পণ্যের কি বাজার মূল্য বা ক্রয় মূল্য যেটাই বলো, যদি সমন্বয়ে কি থাকে দুইটা সমাপনী মজুদ পণ্যের মূল্য থাকে, তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই কি করব? এই যে কম টাকাটা নিব। সহজভাবে মনে রাখার জন্য সমাপনী মজুদ পণ্যের যদি দুইটা টাকা সমন্বয়ে দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই কি করব? যে টাকাটা কম সে টাকাটাই আমরা কি করব? আমরা কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, তারপর যে বিষয়টা থাকতে পারে তারপর থাকতে পারে যে তোমার কি মজুরি, বেতন বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো কি অগ্রিম বা বকেয়া। আচ্ছা, এখন দেখো মজুরি, বেতন বা এই রিলেটেড যাই থাকুক, এখানে যদি কি মজুরি অগ্রিম আছে, বেতন অগ্রিম আছে, মজুরি বকেয়া আছে, মজুরি অগ্রিম আছে, যেটাই অগ্রিম বকেয়া, মূলত আমার এখানে বোঝানোর মূল উদ্দেশ্যটা কি অগ্রিম আর বকেয়া রিলেটেড এখানে আলোচনা। তাহলে অগ্রিম থাকলে কি হবে, বকেয়া থাকলে কি হবে? তাহলে দেখো কিসের অগ্রিম আছে? মনে করো মজুরির অগ্রিম আছে। তাহলে মজুরি কোথায়? আমাকে দেখতে হবে মজুরি রেওয়া মিলে আছে কি। তাহলে মজুরি যদি রেওয়া মিলে থাকে তাহলে এটার সাথে কি করব? এই অগ্রিমের কাজটা করব। আবার মনে করো বেতন বকেয়া আছে, তাহলে আমার রেওয়া মিলে বেতন আছে, তাহলে এই বেতনের সাথে এই বকেয়া বেতনটা আমরা কি করব? তাহলে আমরা জানি কি অগ্রিম থাকলে কি হবে বিয়োগ আর বকেয়া থাকলে
যোগ, অগ্রিম থাকলে বিয়োগ, বকেয়া থাকলে যোগ। তাহলে কিভাবে যোগ করব? মনে করো দেওয়া মিলে দেওয়া আছে মজুরি, দেওয়া মিলে দেওয়া আছে মজুরি 2000 টাকা, আর সমন্বয় বলছে মজুরি অগ্রিম আছে 500 টাকা। তাহলে আমরা জানি অগ্রিম কি হবে? বিয়োগ। তাহলে আমরা কি করব? দেওয়া মিলের যে মজুরি আছে সেখান থেকে সমন্বয়ের যে অগ্রিম 500 টাকা আছে সেটা আমরা কি করে দেব? মাইনাস করে দিব। তাহলে 1500 টাকা আমরা কি অঙ্কের ঘরে মানে টাকার ঘরে বসাবো। তারপর যদি সেম কথা বলে যে মজুরি কি আছে? বকেয়া আছে, মজুরি বকেয়া আছে 500 টাকা। তাহলে আমরা জানি বকেয়া থাকলে কি হবে? যোগ। তাহলে এখানে মজুরি লিখে যোগ বকেয়া 500 টাকা, তাহলে এখানে কি 2500 টাকা হয়ে যাবে। তাহলে অগ্রিম বকেয়ার বিষয়টা হচ্ছে অগ্রিম থাকলে মাইনাস, বকেয়া থাকলে প্লাস। সেটা খরচের ক্ষেত্রে হতে পারে, সেটা আয়ের ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে। আমাদের মনে রাখতে হবে অগ্রিম হলে কি করব? আমরা ওই খরচ থেকে বা আয় থেকে বাদ দিব, আর যদি বকেয়া থাকে ওই খরচ বা আয় থেকে আয়ের সাথে কি করব? যোগ করব। তারপর দেখো আরো যে বিষয়গুলো আছে, তারপর যে থাকতে পারে বিজ্ঞাপন দেওয়া আছে 4 বছর। তাহলে দেখো বিজ্ঞাপন দেওয়া আছে কয় বছর? 4 বছর। তাহলে বিজ্ঞাপন আমার দেওয়া আছে 4 বছর। তাহলে 4 বছর বলতে আমরা কি বুঝি? আমরা জানি বিজ্ঞাপন কি আমার জন্য খরচ। বিজ্ঞাপন হচ্ছে একটা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় বা কি খরচ, পরিচালন খরচ বা পরিচালন ব্যয়। তাহলে এখানে বলছে 4 বছর। তাহলে মনে রাখতে হবে যে, তাহলে দেখো এটা দ্বারা আমরা কি অগ্রিম বকেয়ার বিষয়টা বুঝতে পারবো। তাহলে আমার হিসাব কয় বছরের? আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি কি 1 বছর। কয় বছরের? 1 বছর। তাহলে আমরা এখানে বিজ্ঞাপন কয় বছর দেওয়া আছে? 4 বছর। তাহলে আমি হিসাব প্রস্তুত করি 1 বছর, আমি পাই আমার বিজ্ঞাপন খরচ দেওয়া আছে কয় বছরের? 4 বছর। তাহলে এখানে বিজ্ঞাপন খরচ 4 বছর। তার মানে কি আমি কম দিছি না বেশি দিছি? অবশ্যই বেশি দিছি। তাহলে কয় বছর বেশি দিছি? তাহলে 4 বছরের মধ্যে আমার 1 বছর তোকে আমি হিসাব ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমার আরো অগ্রিম থাকবে কয় বছর? 3 বছর। তাহলে আমরা জানি অগ্রিম থাকলে কি হয়? বিয়োগ হয়। কিন্তু আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা কি করতে পারবো না? এটা অগ্রিম লিখতে পারবো না। আমরা এই জায়গাটায় আমরা বিজ্ঞাপন থেকে কি করব? আমরা সব সময় বিলম্বিত কথাটা লিখব, বিলম্বিত লিখব। বিলম্বিত করব কি? বিজ্ঞাপনের যত অংশ আমরা কি করব? যত অংশ আমরা যেটাকে অগ্রিম বলি বা অতিরিক্ত পাইছি সেটাকে আমরা কি বিলম্বিতর মাধ্যমে বাদ দিয়ে দেব। তাহলে বিজ্ঞাপন আছে মনে করো 4000, তাহলে কয় বছর? 4 বছর। তাহলে আমার এখানে বিলম্বিত করতে হবে কয় বছর? আমি বেশি পাইছি কয় বছর, মানে বেশি দেওয়া আছে কয় বছর বিজ্ঞাপন? তাহলে 3 বছর। 1 বছর তো আমার কি ক্লোজ। তাহলে আমার এখানে আর কয় বছর বিলম্বিত করতে হবে? 3 বছর। তাহলে আমরা তাহলে এটা কিভাবে করব? 4 বছরকে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব আর গুণ করব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে আমার কি বিলম্বিতটা আমি পেয়ে যাব। তাহলে 4 দিয়ে ভাগ করলে 3 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 3000। তাহলে এখানে থাকবে কত? 1000 টাকা। এখানে থাকবে কত? 1000 টাকা। তারপর যে বিষয়টা আসতে পারে, তারপর আসতে পারে যে অলিখিত বিক্রয় ক্রয়। তাহলে অলিখিত বিক্রয় ক্রয়, তারপর হচ্ছে তারপর থাকতে পারে কি পণ্য উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজন, পণ্য উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে। তাহলে দেখো অলিখিত বিক্রয় ক্রয়, তাহলে অলিখিত বিক্রয় ক্রয় হলে কি করব আমরা? তাহলে এখানে সমন্বয়ের কাজ কার সাথে হবে? অলিখিত বিক্রয়। তাহলে অলিখিত বিক্রয়ের কাজ হবে কোথায়? একবার হবে বিক্রয়ের সাথে, আবার কার সাথে হবে? বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদার। তাহলে বিক্রয়ের সাথে কি হবে? যোগ হবে। যেটা অলিখিত থাকবে, যেটা কি সমন্বয় থাকবে সেটা কি করব? অবশ্যই বিক্রয় হলে বিক্রয়ের সাথে যোগ করব, ক্রয় হলে ক্রয়ের সাথে যোগ করব। ক্রয় হলে কি করব? ক্রয়ের সাথে যোগ করব। আর কি করব? বিক্রয় থাকলে দেনাদার সাথে যোগ করব, ক্রয় থাকলে পাওনাদার সাথে যোগ করব। তারপর বলছে ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করে, তাহলে পণ্য উত্তোলন করলে আমরা যদি জাবেদা করি কি হয়? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে কি করব? আমরা জানি উত্তোলন কাজ কোথায় হয়? উত্তোলনের কাজ হয় মালিকানা সত্ত্বে। তাহলে মালিকানা সত্ত্বে কি করব? তোমার মূলধন থেকে
উত্তোলন বাদ দিব, আর পণ্য উত্তোলন যেহেতু করছি তাহলে কি ক্রয়ের পরিমাণ কমে যাবে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি করব, বিক্রিত পণ্যের ব্যয় ক্রয় থেকে বাদ দিব, ক্রয় থেকে বাদ দিব। তারপর যে বিষয়টা আসতে পারে, তারপর আসতে পারে হচ্ছে তোমার কি বিনামূল্যে পণ্য, বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে বিনামূল্যে পণ্য যদি আমরা বিতরণ করে থাকি, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ কেন বিতরণ করছি, বিজ্ঞাপন বা প্রচার প্রচারণার জন্য। তাহলে বিনামূল্যে পণ্য যেহেতু বিতরণ করছি তাহলে কি হবে, আমি কিসের উদ্দেশ্যে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে। তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে যেতে হয়েছে, তাহলে কি এখানে বিজ্ঞাপন কি আমার খরচ, তাহলে খরচ বাড়ছে। তাহলে এই খরচের সাথে কি হবে, বিনামূল্যে পণ্য বিতরণ যত টাকা থাকবে বিজ্ঞাপনের সাথে যোগ হবে। আর কি বিতরণ করছি, পণ্য, তাহলে পণ্যের আরেক নাম কি, ক্রয়। তাহলে আমরা জানি পণ্য বিতরণ করছি কিসের, কিভাবে, বিনামূল্যে। এখানে টাকা পাইনি, উল্টো টাকা কি হয়েছে আমার পণ্য প্রতিষ্ঠান থেকে চলে গেছে। তাহলে পণ্য যদি প্রতিষ্ঠান থেকে চলে যায় তাহলে কি হবে, ক্রয়ের পরিমাণ কমবে। তাহলে এখানে কি করব, বিনামূল্যে পণ্য বিতরণ হলে এখানে কি করব, ক্রয়ের সাথে বিয়োগ করব আর বিজ্ঞাপনের সাথে যোগ করব। আচ্ছা, গেল এই বিষয়টা। তারপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ সমন্বয়ের যে বিষয়টা আমাদের সবসময় ঝামেলা হয়, সেটা হচ্ছে কি অনাদায়ী পাওনা রিলেটেড। অনাদায়ী পাওনা রিলেটেড যে সমন্বয় থাকে, অনাদায়ী পাওনা এত টাকা আদায়যোগ্য নয় বা দেনাদারের এত টাকা আদায়যোগ্য নয়। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আমরা এই বিষয়গুলো কিভাবে মনে রাখবো বা এটা কিভাবে সমাধান করব। তাহলে মনে রাখতে হবে দুইটা জিনিস। তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অনাদায়ী পাওনা, তারপরে কি এটার সাথে কি যোগ হবে, নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন এই যে পুরাতন নতুন আমরা কিভাবে বুঝবো, দেখো এই যে অনাদায়ী পাওনা এটা কি পুরাতন, এটা কোথায় থাকবে, এটা হচ্ছে রেওয়ামিল। এই পুরাতন পুরাতন অনাদায়ী পাওনা এবং কি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কই থাকবে, রেওয়ামিলে। আর নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে কোথায়, সমন্বয়। তাহলে এই দুইটা জিনিসকে আমাকে মনে রাখতে হবে যে অনাদায়ী পাওনা তার সাথে কি নতুন অনাদায়ী পাওনা এবং কি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ যাবে। আচ্ছা, তাহলে এইখানে দেখো পুরাতন কোথায় পাবো, পুরাতন দুইটাই পাবো রেওয়ামিলে, আর নতুন দুইটা কোথায় পাবো, সমন্বয়। তাহলে এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমার জন্য কি হয়ে যাবে, আমার অঙ্কটার মান বের করা সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় বিষয়টা যে এটা ছিল সেটা কি ছিল, যে পার্সেন্টেজের বিষয়। পার্সেন্টেজ, এখন পার্সেন্টেজ দুইটা কথার সাথে উল্লেখ থাকে, এক হচ্ছে বিনিয়োগের সাথে, দ্বিতীয়ত হচ্ছে ঋণের সাথে। আচ্ছা, তাহলে বিনিয়োগ এবং কি ঋণের সাথে পার্সেন্টেজ কথা উল্লেখ থাকে, সেটা যত পার্সেন্টই হোক। তাহলে এই পার্সেন্টেজ কথাটা উল্লেখ থাকার মানে, পার্সেন্টেজ কথাটা উল্লেখ থাকার মূল কথা হচ্ছে বা এটার দ্বারা বোঝানো হচ্ছে কি এটার উপর আমার সুদ ধার্য করতে হবে। আমার এই পার্সেন্টেজ যদি বিনিয়োগ এবং ঋণের সাথে উল্লেখ থাকে তার মানে আমাকে বুঝতে হবে কি এই দুইটার কি করতে হবে, এই দুইটার উপর আমার ঋণের সুদ বা এটার উপর কি সুদ ধার্য করতে হবে। সেটা বিনিয়োগের সাথে পার্সেন্টেজ থাকলে সেটা কি হবে, বিনিয়োগের সুদ। ঋণের সাথে পার্সেন্টেজ থাকলে সেটা কি হবে, ঋণের সুদ। তাহলে এই যে বিনিয়োগের সুদ এবং ঋণের সুদ এই দুইটা আমরা নির্ণয় করে সেটা কোথায় বসাবো, এই দুইটা যে পার্সেন্টেজ নির্ণয় হবে, সুদ হবে বিনিয়োগের সুদ
বিনিয়োগের সুদ আর কি ঋণের সুদ। এই দুইটা আমরা মূলত বের করার পর দুইটার কাজ করব কোথায়? বিনিয়োগের সুদ আমরা জানি কি আয়, বিনিয়োগের সুদ আমার জন্য কি আয়। তাহলে এটা কি হবে? অপরিচালন আয় অথবা কি অন্যান্য। আর ঋণের সুদের কাজ হবে কোথায়? অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে কাজ হবে। ক্লিয়ার? তাহলে এই পার্সেন্টেজটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করব, যেটা পূর্ব মানে এর আগে আমরা করেছি। আচ্ছা, তারপর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে একটু আগে তো আমি বিজ্ঞাপনের বিষয়টা দেখালাম, অগ্রিমের বিষয়টা দেখালাম, বকেয়ার বিষয়টা দেখালাম। এখন দেখো কিছু কিছু বিষয় থাকে যে দেওয়া মিলে দেওয়া আছে বেতন, ব্র্যাকেটে দেওয়া 10 মাস। আবার মনে করো লেখা আছে তোমার আরেক জায়গায় লেখা আছে ভাড়া 16 মাস, বা এখানে আরো সংখ্যা অন্য অন্য সংখ্যাও থাকতে পারে। তাহলে এই যে এই বিষয়টা যদি দেওয়া মিলে উল্লেখ থাকে তাহলে আমাদের কাজটা কি হবে? এটা দ্বারা কি বোঝায়? দেখো বেতন 10 মাস, তাহলে 10 মাস দিয়ে আমরা কি বুঝবো? আমাদের এই মাসের কথা বা এই সংখ্যাগুলো যদি উল্লেখ থাকে তখন আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের অঙ্কের বয়স, মানে আমরা যে অঙ্কটা প্রস্তুত করছি সেটা কয় দিনের অঙ্ক প্রস্তুত করছি। তাহলে আমরা জানি কি 1 বছরে আমরা আর্থিক অবস্থা বা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। তো যেহেতু আর্থিক অবস্থার আর্থিক বিবরণী আমরা কি 1 বছর প্রস্তুত করে থাকি, তাহলে 1 বছরে কয় মাস? 12 মাস। তাহলে আমার এখানে বেতন দেওয়া আছে কত মাস? ওই যে আবার চলে গেলাম অগ্রিম এবং বকেয়ার মধ্যে। এখন অগ্রিম বকেয়া কি সমন্বয়ে কথাটা বলতে থাকে মানে পারে, কিন্তু এই কথাগুলো বা এই সংখ্যাগুলো কিন্তু সমন্বয়ে বলা থাকবে না, এগুলো বলা থাকবে কোথায়? দেওয়া মিলে। এগুলো বলা থাকবে কোথায়? দেওয়া মিলে। তাহলে এখানে আমরা কাজটা কিভাবে করব? তাহলে দেখো বেতন বলছে 10 মাস, ভাড়া বলছে 16 মাস। তাহলে এখানে আমরা কি বুঝবো? এখানে অগ্রিম বকেয়ার বিষয়টা চলে আসে। তাহলে আমরা জানি 1 বছর সমান সমান কত? 12 মাস। তাহলে দেখো মনে রাখতে হবে যে এই বিষয়গুলো আমরা কিভাবে বুঝবো যে বকেয়া না অগ্রিম। তাহলে দেখো মনে রাখতে হবে যে হিসাব যেহেতু 1 বছর, তাহলে 1 বছরে কয় মাস? 12 মাস। তাহলে 12 মাসের নিচে থাকলে কি বকেয়া, 12 মাসের ঊর্ধ্বে থাকলে অগ্রিম। তাহলে দেখো এখানে 10 মাস দেওয়া আছে, তাহলে কি আমার এখানে বকেয়া না অগ্রিম? অবশ্যই বকেয়া। তাহলে আমরা কয় মাসের বকেয়া এখানে বুঝবো? তাহলে এখানে দেখো 12 মাস আমার কি 1 বছর, 1 বছরে 12 মাস। তাহলে হিসাব হওয়ার কথা বা বেতন দেওয়ার কথা কয় মাস? 12 মাস। কিন্তু আমার এখানে বেতন দেওয়া আছে কয় মাস? 10 মাস। তাহলে আরো বেতন বকেয়া আছে কত মাস? 2 মাস। কয় মাস? 2 মাস। এখানেও সেম, হিসাব কত? 12 মাস, কিন্তু দেওয়া আছে কত? 16 মাস। তাহলে কি 12 মাসের বেশি দেওয়া আছে, তাহলে কয় মাস বেশি দেওয়া আছে? অগ্রিম দেওয়া আছে কয় মাস? 4 মাস। তাহলে আচ্ছা, এখন এই কাজটা আমরা কিভাবে করব? দেখো বেতন মনে করো দেওয়া মিলে দেওয়া আছে, বেতন দেওয়া মিলে দেওয়া আছে 10,000 টাকা, আর ভাড়া দেওয়া আছে 16,000 টাকা। এখন আমরা এই যে বকেয়া অগ্রিমটা কিভাবে বের করব? আমরা জানি বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। তাহলে বকেয়া থাকলে যোগ হলে আমরা কিভাবে এটা কি করব? তাহলে কয় মাসের বকেয়া আছে? 2 মাসের। তাহলে এটা বের করব কি? দেখো আমি পাইছি কয় মাস, মানে কত টাকা পাইছি? 10 মাস। তাহলে মনে রাখতে হবে যে টাকাটা আমি পাইছি এবং যত মাস মানে সরি যে টাকাটা আমার কি বেতন দেওয়া আছে আর যত কয় মাসের বেতন দিছি? 10 মাস। তাহলে যত মাস এখানে উল্লেখ থাকবে তত দিয়ে কি করব? ভাগ করব। তত দিয়ে ভাগ করব। আর যত মাস আমার কি বকেয়া আছে তত দিয়ে গুণ করব। তাহলে 10,000 কে আমি কি করব? ভাগ 10 ইনটু 2। তাহলে কত হয়? 2,000 টাকা। তাহলে আমরা জানি তাহলে এখানে বকেয়া কয় মাসের পেলাম? 2 মাসের। কত টাকা? 2,000। তাহলে কি করব? বেতনের সাথে 2,000 যোগ করলে কত হবে? 12,000 টাকা। সেম কাজ এখানেও করব। তাহলে এখানে কত হবে? 16,000। তাহলে এখানে কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। তাহলে পাইছি মানে অগ্রিম কয় মাসে? অগ্রিম কয় মাসে? 4 মাসে। তাহলে তাহলে এখানে কত হবে? তোমার 4,000 টাকা। তাহলে এখানে আমরা জানি অগ্রিম থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে কত হয়? 12,000 টাকা। তাহলে আমাদের এই বিষয়গুলো যদি কোনো লেনদেনের সাথে যদি মাসের কথা উল্লেখ থাকে তাহলে আমরা এই সিস্টেমে কি অঙ্কের মান বের করব। তারপর যে বিষয়টা আছে যে ইজারা সম্পদ সুনাম এগুলোর সাথে কি বছরের কথা উল্লেখ থাকে।
যে ইজারা সম্পদ ইজারা সম্পত্তি 10 বছর। সুনাম 10 বছর। এখন দেখো এই যে বছরের কথা যদি ইজারা সম্পদ, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট এগুলোর সাথে উল্লেখ থাকে, তাহলে এইগুলো দিয়ে আমরা কি বুঝবো? এগুলো আমরা জানি যে কি স্থায়ী সম্পত্তির উপর কি অপচয় ধার্য করতে হয়, কিন্তু ইজারা সম্পদ যেগুলো কি অদৃশ্যমান সম্পদ, যেগুলো কি অদৃশ্যমান সম্পদ, সেগুলোর উপর কি আমরা অপচয় ধার্য করতে পারি না। সেগুলোর উপর আমরা কি নির্ণয় করি? সেগুলোর উপর আমরা নির্ণয় করি হচ্ছে তোমার কি অবলোকন। কি নির্ণয় করি? অবলোকন। তাহলে দেখো এই বছরের কথা উল্লেখ থাকা মানে কি আমার এত বছরের কি ইজারা সম্পত্তি আমি কি করছি, সম্পত্তিটা ইজারা নিছি, এত বছরের সুনাম কি আমার আছে। তাহলে আমার দেখো এখানে আমি কিভাবে কি নির্ণয় করব? তাহলে আমরা জানি এই দুইটাই কি স্থায়ী সম্পত্তি, তাহলে এই দুইটা কোথায় চলে যাবে? দুইটা চলে যাবে হচ্ছে তোমার কি আর্থিক অবস্থার বিবরণীতে, স্থায়ী সম্পত্তিতে। আর এটার উপর যে অবলোকন নির্ণয় করব সেটা কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে বিশদ আয় বিবরণীর কি পরিচালন ব্যয়। তাহলে কিভাবে নির্ণয় করব দেখো, তাহলে সেম বিজ্ঞাপনের মতন, তাহলে 20,000 টাকা, তাহলে কি 20,000 টাকা। তাহলে আমার হিসাব কি কয় বছরের হিসাব? 1 বছর। তাহলে আমার এখানে দেওয়া আছে কয় বছর? 10 বছর। তাহলে আমার এখানে কি করতে হবে? আমার অবলোকন করতে হবে। তাহলে অবলোকন করব কয় বছরের? 1 বছরের। আমার যে বছরটা আমি কি করছি আর্থিক অবস্থা প্রস্তুত করছি সেই বছরটার কি করব? অবলোকন করব। তাহলে 20,000 কে আমি কত দিয়ে ভাগ করব? কয় বছরের জন্য? এখানে ইজারা সম্পদ 10 বছর। তাহলে 10 দিয়ে কি করব? ভাগ করব আর 1 দিয়ে গুণ করব। তাহলে আমি এখানে ইজারা সম্পদের অবলোকন কত লিখব? শুধু অবলোকনটা আসবে বিশদ আয় বিবরণীতে, আর ইজারা সম্পদটা ডাইরেক্ট কোথায় চলে যাবে? আর্থিক বিবরণীতে কি স্থায়ী সম্পত্তিতে। তখন কি করব? ইজারা সম্পত্তি 20,000 মাইনাস অবলোকন লিখব। কিন্তু বিশদ আয় বিবরণীতে আমরা কি করব? শুধু এখানে কি করব? এখানে অবলোকনের টাকাটা আসবে। তাহলে অবলোকনের টাকাটা কিভাবে আসবে? 20,000 কে 10 দিয়ে ভাগ করলে কত আসে? 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা কি করব? আমরা শুধু এই 2,000 টাকা বিশদ আয় বিবরণীতে ইজারা সম্পদের অবলোকন লিখব। সেম সুনামের কাজটা এইভাবে করব। আর স্থায়ী সম্পত্তিতে আমরা কি করব? ইজারা সম্পত্তি কত? 20,000 লিখে মাইনাস অবলোকন লিখব কত টাকা? এই যে অবলোকন কয় মান বিশদ আয় বিবরণীতে কত বের করছিলাম? 2,000। তাহলে 2,000 টাকা কি করব? মাইনাস করে 18,000 টাকা আমরা কি করব? তোমার আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পত্তিতে আমরা লিখব। তাহলে এই বিষয়গুলো যদি আমরা একটু ক্যাচ করতে পারি, এই বিষয়গুলো যদি আমরা অনুশীলনের মাধ্যমে রাখতে পারি, তাহলে আমাদের জন্য আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক প্রস্তুত করার কোনো ব্যাপার না। আর বিশদ আয় বিবরণীর যে সমন্বয়গুলো আছে সেগুলো নিয়ে তো আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমরা দ্বিতীয় পার্টে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। আর তোমরা অবশ্যই বইয়ের যে ছকগুলো আছে সেগুলো ভালোভাবে দেখবে, অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, বইয়ের উদাহরণগুলো ভালোভাবে দেখবে। তাহলে দেখবে যে সমন্বয় এবং রেয়ামিলের যে একটা কাজ, সমন্বয় বা সমন্বিত কিভাবে হয়েছে সেটা সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আর অবশ্যই তোমরা কি করবে? বইয়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। যেহেতু আমাদের হাতে এখন যথেষ্ট সময় আছে, স্কুলের প্রেসার নাই, কোচিং এর প্রেসার নাই, সেই হিসেবে আমরা কি করব? আমরা অবশ্যই পড়া মানে এক্সট্রা পড়ার কোনো বাইরে যাওয়ার কোনো টেনশন নাই। তো আমরা এই সময়টাকে বাসায় কাজে লাগাবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।